হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমরা পড়বো নীল নদ আর পিরামিডের দেশ। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টটা আমি আগেই দিয়েছি, সেটা তোমরা আমার চ্যানেলে ঢুকে দেখতে পারো। ফার্স্ট পার্টে আমি এই জাত বেজাতের লোক পর্যন্ত শেষ করেছি, আজকে পুরোটা শেষ করে দিব। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর অবশ্যই যদি চ্যানেলে নিউ হও সাবস্ক্রাইব করে ফেলো। আর আমি এই চ্যানেলে ক্লাস 5 থেকে 10 পর্যন্ত আপাতত ভিডিও দিচ্ছি। যদি পরবর্তীতে আরো কোনো বিষয়ে তোমরা ভিডিও চাও, তোমরা আমাকে জানাতে পারো, আমি ভিডিও দিব। তো চলো শুরু করা যাক। এখানে বলছে, ওই দেখো, ওই দেখ, অতি খানদানি নিগ্রো। নিগ্রো হচ্ছে এক প্রকার জাত। নিগ্রো খুব কালো কুচকুচে টাইপের হয় না, সেটা। তারা হচ্ছে এক প্রকার জাতিগোষ্ঠীর মধ্যে, জাতিগোষ্ঠী না মানে জাত, এক প্রকার জাত আর কি। যেমন বাঙালি একটা জাতি, নিগ্রো আরেক প্রকার জাতি। তারা হচ্ছে বেশিরভাগ দিকে খুব কালো হয়। বলছে ভেড়ার লোমের মতো কোকড়া কালো চুল। তার মানে চুলটা কেমন ভেড়ার লোমের মতো, অর্থাৎ কোকড়ানো টাইপের চুলটা। লাল লাল পুরো দুখানা ঠোঁট। লাল লাল তাদের ঠোঁট গুলো আবার হলো লাল লাল। তারপর বোচা নাক, একদম বোচা নাক। ঝিনুকের মতো দাঁত আর কালো চামড়ার কি অসীম সৌন্দর্য। মানে একটা কম্বিনেশনের কথা বলতেছে। ধরো খুব কালো একটা মানুষ, খুব কালো, সেই কালোর মধ্যে আবার কি দাঁত গুলো খুব হি হি করে খুব চকচক করতেছে, মতির মতো একদম ঝিনুকের মতো খুব চকচক করতেছে। মুখ একদম কালো, নাক হলো বোচা। চোখ তো, চোখের কথা তো অত ভালো, চোখের কথা অত বলছে না, চোখের কথা অত বলে নাই, বলছে যে ঠোঁট ঠোঁট হচ্ছে লাল। আর বলে কি তাদের চুল হচ্ছে কোকড়ানো টাইপের। তো বলছে সেগুলোর একটা আলাদা রকম সৌন্দর্য আছে। শুধু যে ফর্সা মানুষ হলে সৌন্দর্য, শুধু সিল্কি চুল হলে সৌন্দর্য, তা কিন্তু না। তাদের মধ্যে একটা অসীম সৌন্দর্য আছে। যারা এটা দেখবে তারাই বুঝবে যে আসলে সৌন্দর্যটা কেমন। তারপর দেখো, বলছে ওই দেখ, সুদানবাসী সবাই প্রায় 6 ফুট লম্বা। মানে তারা এত লম্বা, লম্বার কথা বলতেছে, তারা হচ্ছে 6 ফুট লম্বা। আর লম্বা আলখেল্লা পরেছে বলে মনে হয়। বা আলখেল্লা মানে খুব ঢিলা ঢিলা টাইপের কোন জামা আর কি। তারপর দেখো বলছে দৈর্ঘ্য 6 ফুটের চেয়েও বেশি। এদের রং ব্রোঞ্জের মতো। তো এগুলো আমাদের এমসিকিউ, হ্যাঁ, এই এমসিকিউ গুলো আমাদের মাথায় রাখতে হবে। এই যে ব্রোঞ্জের মতো, তারপরে এখানে ছিল 6 ফুট। তারপর এদের ঠোঁট নিগ্রোদের মতো পুরু নয়, টকটকে লালও নয়। মানে এটা সুদানবাসীর কথা বলতেছে যে তাদের ঠোঁট আবার নিগ্রোদের মতো তো পুরু নয়, হ্যাঁ, টকটকে লালও নয়। তো কায়রোতে বৃষ্টি হয় 2 বার, তাও 1 ইঞ্চির বেশি নয়। মানে খুব কম বৃষ্টি হয়, যেহেতু এটা মরুভূমির দেশ। তো এখানে খুব কম বৃষ্টিপাত হয়, খুব কম। আর বলছে 1 ইঞ্চির বেশি নয়, মানে এতই কম। তাই লোকজন সব বসেছে হোটেল ক্যাফের বারান্দায় কিংবা চাতালে। শুনলাম সে এখানকার বায়োস্কোপও বেশিরভাগ হয় খোলামেলাতে। মোটর গাড়ি বড্ড তাড়াতাড়ি চলে চলে বলে ভালো করে কিছু দেখতে পেলুম না। কিন্তু এইবার চোখের সামনে ভেসে উঠলো অতি রমণীয় এক দৃশ্য। নাইল, নীল নদ। অর্থাৎ তারা এই মোটর গাড়িতে চড়তে চড়তে দেখলো কি নীল নদের সেই সুন্দর দৃশ্যটা। চাঁদের আলোতে দেখছি নীলের উপর দিয়ে চলছে মাঝারি ধরনের খোলা মহাজনী নৌকা, হাওয়াতে কাত হয়ে আর তেকোনা পাল পেটুক ছেলের মতো পেট ফুলিয়ে দিয়ে। মানে হচ্ছে পেটুক ছেলের মতো পেট ফুলিয়ে দিয়ে, মানে ধরো গেঞ্জি পরে আছে পেটের আগ পর্যন্ত, হ্যাঁ, আর পেটটা খোলা হয়তো এরকম। তো বলতেছে যেন পেটুক ছেলের মতো পেট ভর করে দেওয়া আছে। তো বলছে দেখো, ভয় হয় আর সামান্য একটুখানি জোর হাওয়া বইলেই হয় পালটা এক ঝটকায় চৌচির হয়ে যাবে, নয় নৌকাটি পিছনে ধাক্কা খেয়ে গোটা 2.5 ডিগবাজি খেয়ে নীলের তলরে অতলে পড়ে যাবে। মানে এমন যদি একটু বাতাস আসে তখন ওইটা হয় পুরো এক ঝটকায় চৌচির হয়ে যাবে, ভেঙে চলে, অথবা কি হবে সেটা এমন ডিগবাজি খেয়ে পড়ে যাবে। সেটার কথা বলছে, 2.5 ডিগবাজি, হ্যাঁ। তারপর বলছে দেখো, এই নীলের জল দিয়ে এদেশের চাষ হয়। এই নীলের জল মানে এই নীল নদের পানি দিয়ে হচ্ছে এই দেশে আবার চাষবাস হয়। তো এই নীল তার নীল মানে কিন্তু ওই নীল রং না, এটা নীল নদের কথা বলতেছে। এই নীল তার বুকে ধরে সে চাষের ফসল মিশরের সর্বত্র পৌঁছে দেয়। পিরামিড পিরামিড আর পিরামিড, মানে এত পিরামিড চোখের সামনে দাঁড়িয়ে 3টি পিরামিড। মানে পিরামিড দেখে তারা খুব আশ্চর্যিত হলো।
এই 3টে পিরামিড পৃথিবীর সবচেয়ে পুরানো কীর্তিস্তম্ভ। মানে ওই যে সপ্তাশ্চর্য ছিল না, ওগুলোর মধ্যে কিন্তু দেখো পিরামিডের কথাও আছে, সেটার কথা বলতেছে। তো যুগ যুগ ধরে মানুষের সামনে দাঁড়িয়ে বিস্তর জল্পনা করেছে, তারপর দেয়ালে খোদাই এদের লিপি উদ্ধার করে এদের সম্বন্ধে পাকা খবর সংগ্রহ করার চেষ্টা করেছে, অর্থাৎ এই পিরামিড সম্পর্কে যত রহস্য রয়েছে এগুলো উদ্ঘাটন করার চেষ্টা করে যাচ্ছিল, এখনো যাচ্ছে। মিশরের ভেতর বাইরে আরো পিরামিড আছে, মানে মিশরের ভেতরে বাইরে আরো অনেক পিরামিড আছে, কিন্তু গিজে অঞ্চলে যে 3টে পিরামিডের সামনে আমরা দাঁড়িয়ে, সেগুলো ভুবন বিখ্যাত পৃথিবীর সপ্তাশ্চর্যের অন্যতম। দেখছি সপ্তাশ্চর্যের কথা চলে আসছে, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে মানে আশ্চর্যের বিষয়, অর্থাৎ 7টা যে সপ্তাশ্চর্য রয়েছে সেগুলোর মধ্যে পিরামিড কিন্তু অন্যতম একটা জিনিস। ভুবন বিখ্যাত মানে আছে পুরো সারা বিশ্ব বিখ্যাত, প্রায় 500 ফুট উঁচু বলে। না দেখে চট করে পিরামিডের উচ্চতা সম্বন্ধে একটা ধারণা করা যায় না, মানে এরকম মানে অনেক উঁচু, বলতেছে প্রায় 500 ফুট উঁচু। আর না দেখে চট করে, মানে ধরো পিরামিড আমরা যদি সামনে যে না দেখি তাহলে আমরা ধারণা করতে পারবো না যেটা কত বড়। এমনই কি চোখের সামনে দেখেও ধারণা করা যায় না এরা ঠিক কতটুকু উঁচু। চ্যাপ্টা আকারের একটা বিরাট জিনিস আস্তে আস্তে ক্ষীণ হয়ে 500 ফুট উঁচু না হয়ে যদি চোঙার মতো একই সাইজের উঁচু হতো স্পষ্ট বোঝা যেত যে কি স্পষ্ট বোঝা যেত কোথায়, মানে বলতেছে যে যদি এরকম মানে পিরামিডটা যদি এরকম না হয়ে যদি এরকম করে যেত, ধরো এরকম যদি হতো, তাও এটার উচ্চতা সম্পর্কে কিছুটা হলেও ধারণা করা যেত। কিন্তু এখানকার পিরামিড গুলো কেমন হয়, এমন টাইপের হয়, তো এরকম উঁচু উঁচুতে যেতে থাকে, তো এত উঁচু না দেখে ওভাবে ভালো মতো বোঝাও যায় না। বোঝা যায় দূরে চলে গেলে, মানে কাছ থেকে বোঝা যায় না, কাছ থেকে তো এরকম উঁচু লাগে তাই না, মানে এরকম করে যায় তো ভালো মতো বোঝা যায় না। আর যদি দূরে যায় তখন ধরো এতটুক দেখা যায়, এতটুক দেখা যায়, তখন খানিকটা মানে করা যায়। তারপর গিজে এবং কায়রো ছেড়ে বহু দূরে চলে যাওয়ার পরে হঠাৎ চোখে পড়ে 3টি পিরামিড সব কিছু ছাড়িয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে। হ্যাঁ, তো মানে ওইটাকে সবচেয়ে উচ্চতায় বেশি মনে হচ্ছিল, সেজন্য বলছে। তাই বোঝা যায় এই বস্তু তৈরি করতে কেন 23 লক্ষ টুকরা পাথরের প্রয়োজন হয়েছিল, মানে এত উচ্চতা, এত অনেক কিছু। তো এগুলো দেখে তারা বলতেছে, এই জন্যই বলি কেন 23 লক্ষ টুকরা পাথরের প্রয়োজন হয়েছিল। টুকরো বলতে একটু কমিয়ে বলা হলো, কারণ এর এর 4-5 টুকরা একত্র করলে একখানা ছোটখাটো ইঞ্জিনের সাইজ এবং ওজন হয়। তাহলে চিন্তা করো কেমন। তাহলে এটাও কিন্তু আমাদের এমসিকিউ, হ্যাঁ এটাও দেখতে হবে আমাদের এমসিকিউ হিসেবে। তারপর কিংবা বলতে পারো 6 ফুট উঁচু এবং 3 ফুট, এটা ইঞ্জিনের সাইজ, এটাও দেখো। তো বলছে যে 6 ফুট উঁচু এবং 3 ফুট চওড়া করে এ পাথর দিয়ে একটা দেয়াল বানানো, সে দেয়াল লম্বা 650 মাইল হবে, বিশাল ব্যাপার। তারপর দেখো বলছে সবচেয়ে বড় পিরামিডটা বানাতে নাকি 1 লক্ষ লোকের বিশ 20 বছর সময় লাগছিল। তার মানে ওখানে ছিল কত, যে 23 লক্ষ টুকরা, এটা মনে রাখতে হবে। আর কতদিন প্রয়োজন হয়েছিল, 23 লক্ষ লোকের, না 1 লক্ষ লোকের লেগেছিল 20 বছর। তারপরে ফারাওরা হলো সম্রাট, হ্যাঁ সম্রাটদের কথা বলছে। ফারাও সম্রাট যারা বিশ্বাস করতেন তাদের শরীর যদি মৃত্যুর পর পচে যায় কিংবা কোনো প্রকারের আঘাতে ক্ষত হয়, তবে তারা পরলোকে অনন্ত জীবন লাভ করতে পারবেন না। তাই মৃত্যুর পর এখান থেকে আমাদের প্রশ্ন আসে যে কেন তাদের চিন্তা ভাবনা কি ছিল, ফারাও সম্রাটরা কেন মমি হিসেবে তাদের নিজেদেরকে সংরক্ষণ করতে লাগলো, বা এটার কারণ কি, মমি হিসেবে সংরক্ষণের কারণ কি, এটার কারণ আমাদের অনুধাবনে আসবে ক্ষতে। তো তাই মৃত্যুর পর দেহকে মমি বানিয়ে সেটিকে এমন একটা শক্ত পিরামিডের ভিতর রাখা হতো যে তার ভেতর ঢুকে কেউ যেন মমিকে ছুঁতে পর্যন্ত না পারে। এখন এটার মানে কি দেখো তো, ফারাও সম্রাটরা কি চেত, তারা অনন্ত জীবন লাভ করতে চেত, মানে ধরো তারা মৃত্যুর পরও তাদের দেহ, তাদের দেহাবশেষ যেটা, অর্থাৎ তাদের যে মৃতদেহ, সেটাতেও যেন কেউ আজ পর্যন্ত অর্থাৎ ছোঁয়া যেতে না দিতে পারে, বা তাদের এটা যেন পচে না যায়। এখন সাধারণত আমাদের মৃতদেহ কি হয়, যারা মারা মারা যায় তাদের কি হয়, তাদের তো শরীর পচে যায় তাই না, মাটিতে পচে যায়, পচে যেয়ে তারা একদম মাটির সাথে মিশে যায় তাদের দেহটা। তো
তো তারা মনে করতো কি, এই যে ফারাওদের একটা অন্ধবিশ্বাস ছিল যে তারা যদি তাদের মৃতদেহ তো সংরক্ষণ করতে না পারে, তাহলে তারা পরকালে অনন্ত জীবন লাভ করতে পারবে না। তো ওই জন্য তারা কি করতো, মমি হিসেবে সংরক্ষণ করত। এখন মমি হিসেবে বানানোর সময় তারা এই মমি বানিয়ে কি করতো, তারা একটা শক্ত পিরামিডের ভিতর রেখে দিত, যাতে কেউ তাদের মৃতদেহ ছুতে পর্যন্ত না পারে, এবং যাতে তারা অনন্ত জীবন লাভ করতে পারে মৃত্যুর পরেও। এটা তাদের বিশ্বাস ছিল। তারপরে দেখো বলতেছে যে নিদ্রিত চোখে যে রকম পড়ে, নিদ্রিতের চোখে যে রকম পড়ে, আমার চোখে ঠিক তেমনি এসে পড়লো পশ্চিম আকাশ থেকে চন্দ্রাস্তের রক্তচ্ছটা, আর পূর্বাকাশ থেকে নব অরুণোদয়ের পূর্বাভাস। মানে হচ্ছে অরুণোদয় মানে হচ্ছে সূর্যের উদয়, আর এই যে চন্দ্রাস্ত মানে হচ্ছে চাঁদের অস্ত যাওয়া। মানে হচ্ছে ভোরবেলার কথা বলতেছে, যে একদম ভোরবেলা কি হয়, চাঁদটা প্রায় অস্ত চলে যায়, আর কি সূর্য উঠতে থাকে। তো সেই সময় একটা লাল আভা যেটা থাকে সেটাকে বলতেছে রক্তচ্ছটা। তো পূর্ব আকাশ যেন লাল আভাতে ভরে গেল, আর অরুণাভের অর্থাৎ চাঁদের অস্ত যাওয়ার সাথে সাথে কি হলো, এই লাল আভাটা দেখা যাচ্ছে, আর হচ্ছে সূর্যের উদয়ের আভাস দেখা যাচ্ছে। রাস্তা ক্রমে সরু হয়ে আসছে, রাস্তার দুদিকে দোকানপাট এখনো বন্ধ। দু একটা কফির দোকান খুলি খুলি করছে মানে প্রায় খোলা খোলা ভাব। ফুটপাতে লোহার চেয়ারের উপর পদ্মাসনে বসে দু চারটি সুদানি দারোয়ান তসবি জপছে, তসবি পড়ছে আর কি। খবরের কাগজগুলো দোকানের সামনে অল্প একটু ভিড়। তরল অন্ধকার সরল আলোর জন্য ক্রমে জায়গা করে দিচ্ছে। আধো ঘুমে ঘুমে আধো জাগরণে জড়ানো হয়ে সবকিছু যেন কিছু কিছু দেখা হলো। মানে একদম ঘুমে পড়ে যাচ্ছে আবার জেগে যাচ্ছে। তো এর মধ্যে যা দেখার সেটাই দেখতেছে। সবচেয়ে সুন্দর দেখাচ্ছিল মসজিদের মিনার গুলোকে। তার মানে কোনগুলোকে সবচেয়ে সুন্দর দেখতে পেয়েছে তারা? এই মসজিদের মিনার গুলোকে। এদের বহু মিনার দাঁড়িয়ে আছে আল্লাহর নামে, আল্লাহর নামাজের ঘর মসজিদের উপর, তাই তো। তারপর বলছে মসজিদের যে নিপুণ মোলায়েম কারুকার্য আছে সেরকম করবার মতো হাত আজকের দিনে আর নেই। মানে সেই সময় যে এত কারুকার্য মণ্ডিত জিনিস ছিল, মানে তারা এত নিপুণতার সাথে এইগুলো ডিজাইন করতো, সেরকম হাত আর এখন পাওয়া যায় না। যারা কারুকার্য করে তাদের হাতও এত সুন্দর না, অর্থাৎ হাত সুন্দর বলতে তারা এত নিপুণ ভাবে কাজ করতে পারে না। প্রকৃতির গড়া নীল আর মানুষের গড়া পিরামিডের পরেই মিশরের মসজিদ ভুবন বিখ্যাত। তার মানে কেন ভুবন বিখ্যাত, এই হলো আমাদের কারণ। ঠিক আছে, তারপর বলছে সৌন্দর্য অতুলনীয়। পৃথিবীর পৃথিবীর বহু সমজদার শুধু এই মসজিদ গুলোকে প্রাণ ভরে দেখবার জন্য বুদ্ধিমান, সমজদার মানে হচ্ছে বুদ্ধিমান আর কি, এই মসজিদ গুলোকে প্রাণ ভরে দেখবার জন্য 7 সমুদ্র 13 নদী পেরিয়ে কায়রোতে আসে। মানে হচ্ছে 7 সমুদ্র মানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই মসজিদ গুলোকে দেখার জন্য। এছাড়াও এখানকার যে নিদর্শন সেগুলো কথা বোঝার জন্য, দেখার জন্য। তো এইভাবে আমাদের আজকে এই গল্পটা শেষ হয়ে গেল। তো তো এখানেই আজকে শেষ করব। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। আর কোন ভিডিও বানালে তোমাদের উপকার হবে আমাকে বলো। তো আজকের মতো এখানে বিরতি নিচ্ছি। আসসালামু আলাইকুম।